নমস্কার, আমি সুস্মিতা ম্যাম। ওয়েলকাম টু লুসি অনলাইন প্ল্যাটফর্ম। তো স্টুডেন্ট, আজ আমরা পড়ব ক্লাস 7-এর সপ্তম চ্যাপ্টার পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি পড়ার আগে আমরা পড়ব পরিবেশ কাকে বলে। দেখো স্টুডেন্ট, আমি আমার বোর্ডেই লিখে রেখেছি যে জড় উপাদান ও সজীব উপাদান। তো পরিবেশের ডেফিনেশন তাহলে বা পরিবেশ কাকে বলে জানতে চাইলে আমরা কি বলবো, যে জড় উপাদান ও সজীব উপাদান মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে তাকেই আমরা পরিবেশ বলবো। তাহলে কি বললাম, এই দুটো জড় উপাদান এবং সজীব উপাদান মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে। তাহলে জড় উপাদানের ভেতরে কে কে আছে? জড় উপাদানের ভেতরে আছে দেখো আলো, বাতাস, মাটি। সজীব উপাদানের ভেতরে আছে উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, মোষ, ফার্ন থেকে শুরু করে ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদ। প্রাণী আছে এককোষী থেকে শুরু করে বহুকোষী প্রাণী। বহুকোষী প্রাণী এবং জীবাণু, বা যাকে আমরা ইংলিশে বলি মাইক্রোবস। এই মাইক্রোবসটা কি বা জীবাণু, এটা কি আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন এই জীবাণুর ভেতরে কি কি আছে স্টুডেন্ট? জীবাণুতে আছে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব। তাহলে স্টুডেন্ট, পরিবেশ কাকে বলে? তাহলে পরিবেশ কাকে বলে যদি জিজ্ঞেস করে, কি বলবো? আমাদের চারপাশে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, আলো, বাতাস প্রভৃতি নিয়ে যে জগৎ সৃষ্টি হয়েছে তাকেই আমরা বলবো পরিবেশ। পরিবেশের উপাদান জড় উপাদান, সজীব উপাদান। জড় উপাদানের ভেতরে কি কি আছে স্টুডেন্ট? আলো, বাতাস, মাটি। এবং সজীব উপাদানের ভেতরে আছে উদ্ভিদ, প্রাণী এবং জীবাণু। তো এবার যেটা পড়বো সেটা হলো নেক্সট যেটা পড়বো পৃথিবী ঘোমটা। এই পৃথিবীর ঘোমটা এটা কি? এক মিনিট। পৃথিবীর ঘোমটা, তুমি স্টুডেন্ট লক্ষ্য করবে যে শহরাঞ্চলে কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হয়, কিংবা আমরা যদি গাড়ি চালাই গাড়ি থেকেও বিভিন্ন ধোঁয়া নির্গত হয়। তো এই ধোঁয়ার মধ্যে কি কি থাকে? বিভিন্ন ধরনের ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসীয় উপাদান। এরা কি করে? এরা বায়ুমণ্ডলে গিয়ে একটা স্তর বা লেয়ার সৃষ্টি করেছে, যা কি করবে, যেটা একটা চাদরের ন্যায়, পৃথিবীকে চাদরের ন্যায় জড়িয়ে রেখেছে। তাকেই বলবো আমরা পৃথিবীর ঘোমটা। তাহলে কি বললাম? পৃথিবীর ঘোমটা আমরা কি বললাম? যে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত যে সমস্ত গ্যাসীয় উপাদান এবং সঙ্গে বিভিন্ন ধরনের ধূলিকণা পৃথিবীর বায়ুমণ্ডলে গিয়ে একটি স্তর বা আবরণের সৃষ্টি করেছে, সেই আবরণকে বলা হয় পৃথিবীর ঘোমটা। এর ফলে কি হবে? এই পৃথিবীর ঘোমটা বা যে আবরণটা, বায়ুমণ্ডলের যে স্তরটা, যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো যে লেয়ার সৃষ্টি করেছে, এর ফল কি? এর ফলে দেখবে সূর্য থেকে যে আগত রশ্মিগুলো তার সম্পূর্ণ বিকিরণ হয় না, তার কিছুটা অংশ থেকে থাকে, তার কিছুটা অংশ পৃথিবী পৃষ্ঠে থেকে যায়। তো সেটা কি হবে? পৃথিবীর পৃষ্ঠে থেকে যায়, ফলে পৃথিবীর তাপের যে উষ্ণতা ঠিকঠাক থাকে। তো এই পৃথিবীর ঘোমটাতে কি কি ধরনের আমরা গ্যাসীয় উপাদান দেখতে পাবো মিথেন, কার্বন ডাই অক্সাইড, দেখতে পাবো ওজোন লেয়ার, এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাস। এবার স্টুডেন্ট, এই পৃথিবীর ঘোমটা এর একটা খারাপ দিক, সেটা কি? যে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে এই যে পৃথিবীর ঘোমটাটা, মানে এটা কি, একটা তো বায়ুমণ্ডলে একটা স্তরের সৃষ্টি হয়েছে, এই স্তরটা কি মানে বাড়তে শুরু করেছে, আরো ঘন হয়ে যায়। তার ফলে কি সূর্য থেকে আগত যে পরিমাণ রশ্মি, যে পরিমাণ তাপটা পৃথিবী পৃষ্ঠে আসছে, তার
পুরো মানে অংশটাই পৃথিবীতে থেকে যাচ্ছে। এর ফলে কি, এর ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। দেখবে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। এবার আসি তোমাদের, দেখবে আবহাওয়া। নেক্সট যেটা আমরা পড়ব, আবহাওয়া, জলবায়ু। আবহাওয়া কাকে বলবো এবং জলবায়ু কাকে বলবো? আবহাওয়া হলো কি? আবহাওয়া হলো বায়ুমণ্ডলের এমন এক অবস্থা যে কি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে পরিবর্তনশীল। কিন্তু জলবায়ু কি পরিবর্তনশীল নয়। জলবায়ু হলো এই আবহাওয়ারই, জলবায়ু হলো এই আবহাওয়ারই একটা দীর্ঘ অবস্থা। মানে তাহলে আবহাওয়ার ডেফিনেশন আমরা কি, আবহাওয়ার ডেফিনেশন আমরা কি করলাম, যে বায়ুমণ্ডলের এমন এক অবস্থা, বায়ুমণ্ডলের এমন এক অবস্থা যা ঘন্টার ঘন্টার পরিবর্তনশীল। মানে কি, এই ধরো এখন আমাদের কি, এখন কি ঋতু চলছে, এখন আমাদের কি বর্ষাকাল। তোমরা দেখবে স্টুডেন্ট যে সকালে বর্ষা হলো এবং তারপরে বৃষ্টিটা যখন বন্ধ হয়ে গেল, দেন রোদ বেরালো। তাহলে এটা কি হবে? এটাই হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কি? আবহাওয়ার হচ্ছে কি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় কি স্টুডেন্ট পরিবর্তনশীল। কিন্তু জলবায়ু কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার গড় অবস্থাকেই আমরা বলবো জলবায়ু। তাহলে আবহাওয়া ভার্সাস জলবায়ু যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে কি বলবো, যে প্রথমে আমরা ডেফিনেশন দিব আবহাওয়া কাকে বলবো, দেন জলবায়ু কাকে বলবো, তারপরে বলবো আবহাওয়া পরিবর্তনশীল, জলবায়ু পরিবর্তনশীল নয়, একটা নির্দিষ্ট সময়ে পরিবর্তনশীল। হয়েছে তো স্টুডেন্ট? এবার দেখো, এই জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে, বা জলবায়ু পরিবর্তনের ফলাফল কি? জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে স্টুডেন্ট? আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে তাপ বেড়ে যাচ্ছে। এর ফলে কি, পৃথিবী পৃষ্ঠে যখন উষ্ণতা যখন বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, হিমবাহে কি হচ্ছে, হিম গলে যাচ্ছে। ফলে কি সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এবং এছাড়াও যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। এবার বলি যে জীববৈচিত্র্য কি, বা বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি বলার আগে একটা বলো, আমরা বায়োডাইভার্সিটি, তাই তো? এই বায়োডাইভার্সিটি বা যাকে আমরা বাংলাতে বলবো জীব বৈচিত্র্য। আচ্ছা স্টুডেন্ট, আমরা ছোটবেলাতে পড়েছি না, কিংবা যখন পরীক্ষাতে আমাদের বলতো যে ভারতবর্ষ সম্বন্ধে বা আমাদের দেশ এই নিয়ে রচনা লেখো, তাই তো? তো তখনই আমরা ফার্স্ট কি লিখতাম, যে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, তাই তো? তাহলে এখানে আমরা বৈচিত্র্যময় কেন বলতাম, আমাদের ভারতবর্ষকে বৈচিত্র্যময় কেন বলতাম? কারণ কি, এখানে আমাদের বিভিন্ন ধর্মের মানুষরা একত্রে আমরা সবাই মিলে মিশে বসবাস করি, তাই তো? তাই জন্য আমরা কি বলবো, বৈচিত্র্যময় দেশ বলবো। এক্স্যাক্টলি সেম এই জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কি, বিভিন্ন ধরনের জীবেরা যখন অবস্থান করে, তাই তো? সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো স্টুডেন্ট, আমরা তাহলে ডেফিনেশন কি জানলাম, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ডেফিনেশন আমরা কি জানলাম, যে বাসস্থানে বসবাসকারী সমস্ত জীবের মধ্যে যে বিভিন্নতা বর্তমান, যে বিভিন্নতা দেখা যায়, তাকেই আমরা বলবো জীব
বৈচিত্র্য, তাই তো? বাসস্থানে বসবাসকারী, আমাদের পরিবেশে বাসস্থান বা বাসস্থানে বসবাসকারী জীবেদের মধ্যে যে বিভিন্নতা বা যে বৈচিত্র্য দেখা যায় তাকেই আমরা বলবো জীব বৈচিত্র্য। তো এই জীব বৈচিত্র্য বিজ্ঞানী রোজেন, জীববৈচিত্র্য বিজ্ঞানী রোজেন 1985 সালে প্রথম আবিষ্কার শব্দটি প্রবর্তন করেন। তাহলে কি বললাম? বিজ্ঞানী রোজেন 1985 সালে, বিজ্ঞানী রোজেন 1985 সালে প্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। তো স্টুডেন্ট, আমরা একটু আগেই বলেছিলাম না যে জলবায়ুর পরিবর্তনের ফলাফলগুলো কি? তার মধ্যে একটা ফলাফল যে এই জীব বৈচিত্র্যটা কি হয়ে যাচ্ছে? জীব বৈচিত্র্যটা ধ্বংস হয়ে যাচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। এবার আসি প্রবাল বা কোরাল। এই প্রবাল কি? প্রবাল হলো সামুদ্রিক প্রাণী, এরা সমুদ্রের নিচে বসবাস করে, নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তো এরা কলোনি আকারে বসবাস করে, একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস করে এবং এরা একটা ক্যালসিয়াম কার্বনেটের একটা আস্তরণ সৃষ্টি করে। তো আমাদের জলবায়ুর পরিবর্তনের ফলে এই যে প্রবাল প্রাচীরটা কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। এই প্রবাল প্রাচীরের গুরুত্ব কি? এই প্রবাল প্রাচীরে এই প্রবাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শৌখিন গহনা জিনিসপত্র, খুব দামি দামি জিনিসপত্র আমরা তৈরি করতে পারি। তাহলে জলবায়ুর পরিবর্তনের ফলাফলগুলো আমরা কি কি দেখতে পেলাম স্টুডেন্ট? 1 নম্বর দেখলাম কি? আমাদের উষ্ণতা, পৃথিবী পৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বা যাকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। নেক্সট যেটা বললাম, হিমবাহের হিম গলে যাচ্ছে, এর ফলে কি সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট যেটা বললাম, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই যে প্রবাল মারা যাচ্ছে। তো আমাদের নেক্সট তাহলে এটাই। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে আমরা পড়লাম। এবার আসি জীববৈচিত্র্য কেন ধ্বংস হচ্ছে সেটাও পড়লাম। এবার যেটা আসবো সেটা হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্যের ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব কি স্টুডেন্ট? প্রথম যেটা, খাদ্যের উৎস হিসেবে, খাদ্যের উৎস। নেক্সট যেটা, আচ্ছা জীববৈচিত্র্য আছে মানে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? বিভিন্ন ধরনের আমরা ঔষধ পাবো, তাহলে ঔষধের উৎস হিসেবে, তাই তো? নেক্সট যেটা আসি 3 নম্বর পয়েন্ট, আর কি হবে? পরিবেশের দূষণ রোধ করে, দূষণ রোধ করতে সাহায্য করে। নেক্সট যেটা আসবো সেটা কি? আমাদের শিল্পে ও সাহিত্যের প্রভাব। আচ্ছা, শিল্পে ও সাহিত্যের, তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব আমরা কি কি বললাম? জীববৈচিত্র্য কি? পরিবেশের 1 নম্বর যে খাদ্যের উৎস হিসেবে, আমরা খাদ্যের উৎস হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের ঔষধও আমরা পেয়ে থাকি, পরিবেশের দূষণ রোধ করতেও আমাদের বায়োডাইভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও শিল্পেও সাহিত্যেও এর একটা অংশ ভূমিকা রয়েছে। তাহলে হলো জীববৈচিত্র্য কাকে বলে। নেক্সট আমরা পড়ব বায়োডাইভার্সিটি হটস্পট, তাই তো? 1 মিনিট।